জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করছি ভীষণ ভালো আছো, এবং ভালো আছো এই কারণে কেন কি তোমরা রেগুলার বেসিসে মনোমিতা দেখছো এবং আমাদেরকে প্রচুর আশীর্বাদ পাঠাচ্ছ। আর আজকের আমাদের যে নতুন এপিসোড, এখানে একজন অবশ্যই নতুন আমাদের মিতা এসছে আমাদের মধ্যে। চলো আমরা দেখে নিই সে কে, কোথা থেকে এসছে। নমস্কার, আমি রিয়া মজুমদার, বাঁশডোলি থেকে আসছি। রিয়া আসছে বাঁশডোলি থেকে। তো রিয়া, তুমি মনোমিতা দেখছো, কিরকম লাগছে? এখানে এসে বিভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলা হচ্ছে, যেগুলো শুনে খুবই ভালো লাগছে এবং মনোমিতার অনুষ্ঠান উপভোগ করছি। আর যথারীতি নতুন করে বলার কিছু নেই, সজল বাবু তো রয়েছেনই আমাদের সাথে। তো চলো বন্ধুরা, আমরা আজকে যাই রিয়ার স্টোরিতে। রিয়ার কি স্ট্রাগল লাইফে তোমার, মানে যেটা তুমি আমাদের মিতাদের সাথে শেয়ার করার জন্য আজকে মনোমিতাতে এসছো, সেই স্টোরিটা তুমি আমাদেরকে শোনাও। পড়াশোনা, গান, আবৃত্তি, শ্রুতি নাটক এগুলো দিয়ে জীবন চলছিল। সালটা ছিল 2020। তখন প্রেম আসে আমার জীবনে, এবং আমি যখন প্রেমের প্রস্তাব পাই, কিছুদিন সময় নেওয়ার পর সেখানেও আমি সম্মতি দিই। তারপর দুই বাড়ি থেকে জানাজানি হয়, মেলামেশা হয়। এভাবে চলতে চলতেই 3 বছর, 3.5 বছর চলতে থাকে। তারপর হঠাৎ একদিন আমার জীবনে ঝড় আসে। ওকে ওকে ওকে, কোনো ব্যাপার না। ঝড় সবার জীবনে আসে, সবাইকে সেটা ওভারকাম করতে হয়, মনকে শক্ত রাখতে হয়, না হলে এগোবে কি করে। 2024 13 ডিসেম্বর সে ফার্মাসিউটিক্যাল পড়তো, কৃষ্ণনগর থাকতো। রাস্তা থেকে মানে খেলে বাড়ি ফিরছিল, এবং সেই সময় একটা ট্রাক এসে ব্যারিকেডে ধাক্কা মারে। সেই ব্যারিকেডটা ছিটকে এসে তার দিকে লাগে। সে প্রথমে বুঝতে পারিনি, সেখান থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপর তাকে গ্যাসের ওষুধ এবং প্যারাসিটামল দিয়েছিল। তারপর সে সারা রাত ব্যথায় কাতরায় এবং কিছু বলার মতো অবস্থায় থাকে না। আমাকে যখন ফোন করে এই একটা কথাই, যে আমার পেটে খুব জোরে লেগেছে, আমি কথা বলতে পারছি না। সেই মুহূর্তে আমি তার বাড়িতে জানাই, তাকে ফোন করি, কারণ আমার কাছে তার আর কোনো নাম্বার ছিল না যোগাযোগ করা, তার বন্ধু বা বাড়িতে আর আত্মীয় স্বজন কারোর নাম্বার ছিল না। তাকে যখন ফোন করি সে ফোনটা ধরে না। সকালবেলা আবার নিজেই ফোন করে, বলে যে আমি কথা বলতে পারছি না। এখান থেকে যাওয়া হয় তাকে হসপিটালাইজড করানোর জন্য, এবং তারপর সরাসরি কলকাতায় ইডিএফে ভর্তি করা হয়। অপারেশনের একটা বিষয় থাকে, যেখানে জানা যায় যে তার খাদ্যনালীটা ফেটে গেছে, অপারেশন করতে হবে। এবং তারপর অপারেশন হয়ে যাওয়ার পর জানা যায় যে সাকসেসফুল হয়েছে। আমি যাই প্রতিনিয়ত তার সাথে দেখা করতে, সে চোখ খুলে তাকানোর মতো অবস্থায় ছিল না। ভেন্টিলেশন, তারপর উনি নর্মাল বেড, এভাবেই চলছিল। 21 ডিসেম্বর যখন যাই, সে তখন একটু চোখ খুলে তাকায়, কিন্তু কোনো রেসপন্স করতে পারে না এবং কোনো কথাও বলতে পারে না। কিন্তু অপারেশন তো সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, ডক্টররা তো সেরকমই জানিয়েছিলেন। কিন্তু আমি যখন গিয়ে বললাম যে একটা পেশেন্ট 1 সপ্তাহ ধরে রয়েছে, তার কেন কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আমাকে ওখানকার জুনিয়র ডাক্তার বললেন যে আপনার একটু দেরি করে ফেলেছেন। এর আগে আরেকজনের মানে জুনিয়র ডক্টরের সাথে কথা বলেছিলাম। উনি আমায় প্রশ্ন করেছিলেন যে ছেলেটি কি ফুটবল খেলতো। হ্যাঁ, ফুটবল খেলতো। উনি আমায় বললেন ও আবার খেলতে পারে।
সেইটা শুনে আমি খুব আশ্বাস পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো তাকে ফিরিয়ে আনতে পারবো, এতটাই মনোযোগ দিয়ে দিয়েছিলাম। কিন্তু 21শে ডিসেম্বর যখন আমি যাই এবং সে যখন দুটো চোখ খুলে তাকায়, তার সামনে গিয়ে আমি দাঁড়াতে পারিনি। তাও তার হাত দুটো ধরেছিলাম এবং বলেছিলাম যে নিচে তোমার জন্য সবাই ওয়েট করছে, তোমাকে তো উঠতে হবে। কথা বলতে গিয়েও বলতে পারিনি। তখনও পর্যন্ত মনে আশা ছিল হয়তো মানুষটা থাকবে, কিচ্ছু হবে না। এবং তার আগেই আমি ছাড়া বাকি সবাইকে জানানো হয়েছিল যে সে আর বেশিক্ষণ নেই। তারপরের দিন 22শে ডিসেম্বর সকালবেলা চলে যায়। আমি জানতেও পারি না, বাবা আমাকে সাথে করে নিয়ে যায়। সেই যে দৃশ্য, সেই দৃশ্য দেখার পর নিজেটা আর ধরে রাখতে পারিনি, প্রচন্ড কেঁদেছিলাম। তাকে আমার সমস্ত স্বপ্ন ছিল। এখন আপনি কি করেন? এই ছিল তো মাস্টার্স কমপ্লিট করলাম। কোন সাবজেক্ট? বাংলা। বাংলা মাস্টার্স কমপ্লিট করেছি। মানে এখনো কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট হলো, রেজাল্ট আউট হয়নি এখনো। শেষ দিন যখন আমি গিয়েছিলাম তখন বাবা আমার হাতে মালাটা দিয়ে বলেছিল যে তুমি তো আর তাকে পাবে না, তুমি এটাই তোমার শেষ। তখন বাবাকে বলেছিলাম যে এভাবে তো মালা পরানোর কথা ছিল না। মানুষের জীবনে কখন যে কি সিচুয়েশন আসবে, হঠাৎ করে কি হবে, এটা কেউ বলতে পারে না। মানুষ আজ আছে, কাল নেই। না, শুনুন, আমরা উপন্যাস বা গল্প সিনেমা পড়ি, কিন্তু তার যে বাস্তব হলে কেমন হয় তা আমাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে রিয়ার কাছ থেকে পেলাম। সত্যি এইরকম পরিস্থিতি আমরা এর আগে কারো কাছ থেকে শুনেছি বলে তো আমার মনে পড়ছে না। কারণ এটাকে আমার মনে হয় আমাদের কোনো শো হিসাবে না রেখে আজকে সত্যিকারের রিয়ার সঙ্গে আমরা গল্প করতে বসে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আজকের আমাদের যে এপিসোডটা আমরা এরপর থেকে কন্টিনিউ করবো, রিয়ার কাছ থেকেই শুনবো। এটা যেন কোনো রকমের সান্ত্বনা বা অনুশোচনা এই ধরনের কথাবার্তাতে না হয়। কারণ আমাদের মূল কাজটা হলো যারা আমাদের ইয়াং জেনারেশনকে মোটিভেট করা। মোটিভেট করতে গেলে তো মাঝে মাঝে কনস্ট্যান্ট হার্ডেল এগুলো তো থাকবেই, কিন্তু যখন ঘাতটা অনেক বেশি হয়ে যায়, ক্ষতের গভীরতা অনেক বেড়ে যায়, তখন আমরা কি করে দাঁড়াবো সেটাই বোধহয় আমাদের কাজকে খুঁজে বার করতে হবে। এক্ষেত্রে রিয়া তো এমনিতে ডিসেম্বর মাস থেকে আজ পর্যন্ত বেরিয়ে আসতে পেরেছে, এটা খুব, এবং তারপরে এই পরিস্থিতির মধ্যেও পড়াশোনা করতে পেরেছে। এটার জন্য রিয়ার যে চারিত্রিক দৃঢ়তা, তাকে কুর্নিশ না জানিয়ে আমরা থামতে পারি না। নিশ্চয়ই। এটা প্রথম। দ্বিতীয়, যে রিয়ার যে দ্বিতীয় প্রচেষ্টাটি বাংলাতে মাস্টার্স কমপ্লিট করতে চলেছে, আমি নিশ্চিত যে এই পড়াটি তার শুধুমাত্র ডিপ্লোমা অর্জনের জন্য পড়া নয়, সেই মধ্যে নিজের বাঁচার অনেক রসদ পেয়েছে। আমরা শুধু তার সঙ্গে কিছু সংযোজন করব। আমি আমার দিক থেকে যতটুকু বলার, বা সরঞ্জনা ম্যাডাম বলবেন, মূলত শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামীজি ঠাকুরের জীবনের উপর ভিত্তি করে এই রকম পরিস্থিতিতে কাদেরকে বলেছেন, এরকম পরিস্থিতি যারা গেছেন, যাদের এইরকমের পরিস্থিতি হয়েছে, তাদের উদ্দেশ্যে মায়ের দু একটি কথা আমি রিয়ার উদ্দেশ্যে বলবো, হয়তো রিয়ার সেগুলি কাজে লাগতে পারে। প্রথম, রিয়া এই যে একটি উপন্যাসের মতো তো ঘটনা আপনার জীবনে ঘটলো, প্রথম মনে রাখতে হবে এটি কিন্তু আপনার কাছেই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, পৃথিবীতে এরকম ঘটনা অনেক ঘটেছে। দ্বিতীয় যে জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের এই ভোগবাদী সমাজে যেখানে সম্পর্ককে নির্দিষ্ট চাওয়া পাওয়ার মধ্যে আবদ্ধ রেখেই মানুষ চাইছে,
বলতে গেলে বেশিরভাগ যেগুলিকে আমরা প্রেম বা অ্যাফেয়ার্সের ঘটনা বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রেই যদি এই রকমের ঘটনা ঘটে সেখানে সেটা হারিয়ে যায়, ও মারা গেছে, ব্যাস, দ্যাট এপিসোড ইজ ক্লোজ, অ্যানাদার এপিসোড ইজ ওপেন। এটাই হয়তো বাস্তবিক যে জীবনে অনেকে বলে থাকে, কিন্তু রিয়া যে জায়গাটিতে রেখেছে এটি কিন্তু ঘূর্ণিঝড়ের মতোই জায়গা। কারণ যার সঙ্গে আমি, দেখুন, লাভ বা প্রেম মানে কিন্তু তিনটে জিনিসের বাইরে। এক হচ্ছে প্রলোভন, অনুশাসন এবং ভয়। এই তিনটের দ্বারা তো হয় না, যা এই তিনটের উপরে ওঠে তাই একমাত্র মনে থাকে। আমি নিশ্চিত যে যিনি আমাদের মধ্যে এখন নেই, তার সঙ্গে রিয়ার যে সম্পর্ক সেটি নিশ্চিতভাবে এই তিনটের মধ্যে ছিল, যার জন্য আজও পর্যন্ত তার জন্য রিয়া এই সম্পর্কটিকে বাঁচিয়ে রেখেছে। নিশ্চিতভাবে তার প্রতি তোমার যে আগ্রহ, তার প্রতি তোমার যে টান, সেটা যেন তোমাকে পেছনে না টানে, সেটা যেন তোমাকে দুঃখী না করে তোলে, সেটা যেন তোমার জীবনের কাঁটা হয়ে না দাঁড়ায়, সেটা যেন জীবনের প্রেরণা হয়ে দাঁড়ায়। সেইটুকু বলার জন্যই স্বামীজির কথাটা আমি তুলছি। স্বামীজি বারবার বলেছেন, আমাদের যে সম্পর্ক যেখানেই তৈরি, সম্পর্ক শুধু নয়, যে কোনো কাজ, যে কোনো সম্পর্ক, যে কোনো অর্জন, সেটা যদি প্রলোভন, ভয় এবং অনুশাসন ভীতি রেখে হয়, সেটি কিন্তু দৈব ক্রিয়া, সেটি কিন্তু একেবারে সেটিকেই বলা হচ্ছে কর্মযোগ। সুতরাং সেই দিক থেকে তুমি কিন্তু কর্মযোগের প্রথম ইনিশিয়েশনটা করেছো। এরপরে প্রথম যে জায়গাটাকে মনে রাখতে হবে, প্রত্যেকটি স্টেপ কিন্তু তুমি যা যা করে যাচ্ছ তার কিন্তু একটা প্রভাব তোমার অন্তরে পড়ছে। এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য যে আমি যাই করি না কেন, হ্যাঁ, তার মধ্যে হয়তো স্মৃতিটা থাকবে, কারণ তোমার দীর্ঘ জীবন পড়ে আছে। এমন হতেই পারে যে আরো কারোর সঙ্গে তোমার জীবনযাপন করতে হতেই পারে, কিন্তু ওটা যেন তোমার কাছে প্রেরণা হিসাবে থাকে। তার ওই প্রেরণা থেকে তুমি যদি নতুন জীবনের রসদ পাও, তার অর্থ কিন্তু এটা নয় ওই প্রেমটাকে অবমাননা। এই জায়গাটাকে তোমাকে এখন প্রথম বুঝতে হবে। তাই এই জায়গাটা আমি যে আমার লাগলো যে তুমি আজকে শোতে এসে এখনো তার জন্য বিহল হয়ে পড়ছো। 100বার বিহলতা আমাদের জীবনে অবশ্যই দরকার, কিন্তু সেই বিহলতা যেন আমাদেরকে দুঃখী না করে তোলে, সেই বিহলতা যেন আমাদেরকে জীবন পথের বিপরীতগামী করে না তোলে, এটা আমার মনে হচ্ছে দরকার। এর জন্য আমি বলবো শ্রী শ্রী মা শারদার কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো পড়তে পারো। আর স্বামীজির কর্মযোগ এই বইটাকে মাঝে মাঝে পড়তে পারো, অনেকগুলি তোমার কাজে লাগবে। কারণ এই ঘটনাটি সত্যি, মানে আজকে বলছি আমরা, আমি তো এর আগেও আমরা একটা এপিসোডে বলেছিলাম যে মৃত্যু নিয়ে আমরা যখন বলি খুব বড় বড় কথা এবং আলোর সামনে, টেবিলের সামনে বলে ফেলি, কিন্তু মৃত্যু যে কি জিনিস সেটা যে না অবলোকন করেছে সে বুঝতে পারবে না। ওই যে এই ঘটনাটা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, তিনি তো একেবারে সন্ন্যাসী মানুষ, কারো প্রতি তিনি বলতেন যে আমার কোমরের গামছার প্রতি আমার টান থাকে না। একবার তিনি বলছেন যে আমার ভাইপো অক্ষয় যখন মারা গেল, আমার অন্তরটা যেন মনে হচ্ছে নিরাজ। তুই এমনই জিনিস যে ওই রকমের, যাকে স্বামীজি ত্যাগীশ্বর বলেছে, যে আরাত্মিক মন্ত্র, সেখানে ঠাকুরকে ত্যাগীশ্বর বলেছে। সেই ত্যাগীশ্বরও যদি ভাইপোর বলে আমার হৃদয়টা নিরাজ, আমার মনে হয় তার যে শক্তি সেটা তুমি লাভ করতে পেরেছো, তারপরে তুমি যাও পড়াশোনার মধ্যে ফিরে আসতে পেরেছো, খুব ভালো। এখানেই থেমে গেলে হবে না, মাস্টার্সের পরে এরপরে তোমাকে রিসার্চও করতে হবে, কারণ ওই প্রেরণা থেকে তোমাকে জীবনে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। আর আমরা তো প্রথমে শুনেইছি যে ও খুব সৃজনশীল এবং সৃষ্টিশীল মানুষ, এবং কলা কুশলী জগতের মানে বহু কিছুর সাথে ও ওতপ্রোতভাবে যুক্ত। তো আমি সেই জায়গা থেকে রিয়াকে বলবো যে একটা যদি আবৃত্তি আমাদের মিতাদের জন্য তুমি রাখো। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার সর্বরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এই কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে
আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠো মুঠো কুড়িয়ে নেব ভারী ভারী, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে যে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অবসাদ, আমায় দাও গো কিছু বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনি ঘন কালের তরে রইল মাথা নিচু। তোমার কি বাওভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, জল পাত্রখানি ঘরে এনে উজাড় করে, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। বাহ, এই কবিতাটাই কিন্তু তোমার জীবনেরও পুরোটাই লুকিয়ে আছে। দেখো, যিনি চলে গেছেন তিনি 3.5 বছর দিয়ে গেছেন, ওই 3.5 বছর যেন তুমি সারা জীবন, ওটা হচ্ছে চাল, আর তুমি যেন সারা জীবন স্বর্ণ হিসেবে সেখানে ফিরিয়ে দিতে পারো। তা এটা খুব সুন্দর চয়েস, খুব ভালো হয়েছে। খুব ভালো, এই কবিতাটাও আমার মনে খুব কাছাকাছি। কেন কি এর ইংলিশ ভার্সনটা আমরা স্কুলে থাকাকালীন আমাদের বলা হয়েছিল, একজন সিস্টার ছিলেন, উনি বলেছিলেন 1 রাতের মধ্যে তোমাদের মুখস্থ করে আসতে হবে। নেক্সট ডে দ্য গোল্ডেন চ্যারিয়েট, নেক্সট ডে যারা বলতে পারবে না তাদের কান ধরে বেঞ্চের উপর উঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের ওটা তৈরি করতে হয়েছিল। যেটা বাংলা বলে যাচ্ছিল সেটা মনে মনে আমি সেই ইংলিশটা আওড়ে যাচ্ছিলাম আর কি। ভীষণ ভালো ফিল হলো, আর ওকে ভীষণ সুন্দর বলেছে। অনেক দূর এগো, তোমার মধ্যে এত সৃষ্টিশীলতা রয়েছে, আর তোমার ভয়েস ভার্সন শোয়িং এভরিথিং এত সুন্দর, ভীষণ ভালো লাগলো। আজকে এপিসোডটা করে কিছুটা যেমন মনটা একটুখানি ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, কিন্তু আবার এই কবিতাটা শোনার পর, তোমার আবৃত্তি শোনার পর মনটা আমাদেরও অনেকটা ভালো হয়ে গেল। তো আশা করবো তোমার আগামী দিনগুলো ভীষণ ভালো হোক। আমাদের মনোনীতের সবার তরফ থেকে অনেক শুভকামনা রইল রিয়ার জন্য। এবার চলে যাব রাহুলের কাছে, দেখবো রিয়ার এই ব্যাপারে রাহুল কি বক্তব্য রাখছে। হ্যাঁ সুরঞ্জনা, আমি তোমার থেকে পুরো ব্যাপারটাই শুনলাম। তো খুবই দুঃখজনক ঘটনা যে রিয়ার ব্যাপারটা এরকম একটা এত ভালো সম্পর্ক সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করে ব্রেক হয়ে গেল, এবং সেটাও একেবারে না ফেরার দেশে চলে গেল। তো এটা কারণ যদি আমরা খুঁজি তাহলে একমাত্র জ্যোতিষ দিয়ে কারণটা জানা সম্ভব বা বোঝা সম্ভব। বাস অন্যান্য কোনো কিছু দিয়েই এটা বোঝানো যাবে না। মানে ওর একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা এমনই হলো যে ওকে আর রাখাই গেল না, মানে জগৎ ছেড়েই তাকে চলে যেতে হলো। এটা আমাদের যে জ্যোতিষের বেসটা যেটা, সেটা তো কর্মফলের উপরে নির্ভর করছে। তো এক্ষেত্রে রিয়ার যেটা আমি বলবো যে রিয়ার যদি ছক দেখা যায় তাহলে পরে ওর 5th হাউস, যেখান থেকে প্রেম এবং বিয়ে এই জিনিসগুলো যেখান থেকে দেখা হয়, সেই ঘরটাতে নিশ্চয়ই কোনো মানে এমন কিছু প্ল্যানেটারি পজিশন রয়েছে যেটাতে এই ঘটনাটা ঘটলো। অর্থাৎ এখানে শনি, রাহু কিংবা মঙ্গল, এই 3টে প্ল্যানেটই ইন জেনারেল এটার জন্য দায়ী হতে পারে। তো এই কম্বিনেশনগুলো খুব মারাত্মক থাকে, যেটা একজন ভালো জ্যোতিষী আগে থেকে একটা সাবধানবাণী শোনাতে পারে বা একটা ইন্ডিকেশন দিতে পারে। অর্থাৎ পারফেক্ট ঘটনাটা বলা যাবে না, কিন্তু একটা ইন্ডিকেশন কিন্তু দেওয়া যায়। তো এবারে এই ঘটনাটা ঘটে গেছে, এবার এখান থেকে বেরোনোর রাস্তা তো নিজেকেই বেরোতে হবে। অনেকে অনেক সান্ত্বনা দেবে, কিন্তু আলটিমেটলি নিজের ভেতর থেকে সেই শক্তিটা, সেই এনার্জিটা বের করে, এবং এক্ষেত্রে সময়
হচ্ছে সব থেকে বড়, সবকিছুই ভুলিয়ে দেয়। তো এই সময়টা মানে খুব দরকার আর কি। এবার রিয়ার ক্ষেত্রে খুব পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে যে ও পড়াশোনাটা কন্টিনিউ করছে, এবং আমি সাজেস্ট করব যে অবশ্যই এটা যেন কন্টিনিউ উনি করেন। জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, মূল মন্ত্র হচ্ছে সেটা। কারোর জন্যই মানে থেমে থাকবে না জীবন। হ্যাঁ, দুঃখ কষ্ট সেগুলো তো থাকবেই, সেগুলো তো ভেতরে তো মানে চট করে এমন নয় যে আমরা কম্পিউটারের মতো ডিলিট করে দিলাম, সেটা সম্ভব নয়। তো সেটাই সময়টা আস্তে আস্তে সময়ের স্রোতে ভাসতে ভাসতে ওই পুরনো জিনিসগুলো মনের ভেতরে ধামাচাপা পড়ে যায়, তখন অনেকটা সহজ হয় আর কি। এই ঘটনাটা ও কোনোদিনই ভুলতে পারবে না, কিন্তু আস্তে আস্তে অন্তত ওর যে ইম্প্যাক্ট সেটা অনেকটাই সময়ের সঙ্গে সঙ্গে কমে যায়। আর এক্ষেত্রে ওর মনের জোরের আমি অবশ্যই এখানে বলবো, মনের জোর ওর যথেষ্ট রয়েছে, আমি প্রশংসা করব। এবং এই মনের জোরটা কিন্তু মঙ্গল রবি এই গ্রহগুলো থেকে আসে। তো ওর কিন্তু রবি খুব স্ট্রং আছে, তার জন্য কিন্তু ও কিন্তু যুদ্ধ করতে পারছে নিজের সঙ্গে নিজে। অনেকে পারে না, তো আত্মহননের পথ বেছে নেয়, মানে সুইসাইড করে নেয়, এবং অনেকে ডিপ্রেশনে চলে যায়। ও কিন্তু সেটা করেনি, সেটা ওর ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট। রবির অবশ্যই জোর আছে, মঙ্গলেরও জোর আছে। তো এই প্ল্যানেটগুলোই ওকে পরবর্তীকালে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং ওর লাইফ কিন্তু অবশ্যই সেট হয়ে যাবে, ভালো হবে। ধন্যবাদ রাহুল। আর এবার যথারীতি রিয়ার জন্য কি আছে আজকে মনোমিতাতে, আমরা সেটা রিয়াকে দিয়ে দেবো। সাক্ষাৎ ডেয়ারির তরফ থেকে রিফ্রেশমেন্ট থাকছে রিয়ার জন্য। মা হোমিও ফার্মেসির তরফ থেকে এই সুন্দর মেমেন্টোটা থাকছে আজকে রিয়ার জন্য। মা হোমিও ফার্মেসি একটি অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন স্টোর, যেটা কিনা উত্তর কলকাতার শান্তপুর থানার ঠিক বিপরীতে। তাই আপনিও যদি অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন চান, তো তাহলে দেখুন অন স্ক্রিন নাম্বার, সেই নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করে নিতে পারবেন। তোমরা এখনো যারা মনোমিতা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আবার আগামী যে এপিসোডটা করবো সেটাতে কিন্তু তোমাকে যেন পাই আমি রিয়ার জায়গায় আমার পাশে মনোমিতাতে। খুব ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার।